রহস্য গল্প চ্যানেলে আজকে শুনবেন সমরেশ বসুর লেখা গোগলের গল্প গোগলের কেরামতি। গোগল সেবার অল্প কয়েকদিনের জন্য মধুপুরে বেড়াতে গিয়েছিল। পুজোর ছুটির সময় মা কোথাও বেড়াতে যাওয়া পছন্দ করেন না। না করার দুটো কারণ: এক, দুর্গাপুজোর সময় বাংলার বাইরে যাওয়ার কোনো মানেই হয় না। প্রবাসী বাঙালিদের পুজো ভালোই হয়, তো বাংলার শরৎকালে দুর্গাপুজোর চেহারাই আলাদা। দুই, পুজোর ছুটির পর স্কুল খুলেই এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায় গোগলের অ্যানুয়াল পরীক্ষা। সেই জন্য পুজোর ছুটিতে পড়াশোনার চাপ থাকে। গোগল সেবার মধুপুর গিয়েছিল লক্ষ্মী পুজোর পরে, মাত্র 5 দিনের জন্যে। মা প্রথমে যেতে রাজি হননি। রাজি না হওয়ার কারণ, গোগলের পরীক্ষার পড়ার ক্ষতি হবে। কিন্তু যারা নেমন্তন্ন করেছিলেন তাদের কথা বাবা মা কেউ ঠেলতে পারেননি। যারা বলতে বিশেষ করে তারকনাথ দত্ত। বালিগঞ্জ সার্কুলার রোডে তাদের বাড়ি। মস্ত বড়লোক, তার বিরাট পৈতৃক ব্যবসা আছে। কী ব্যবসা, কিসের ব্যবসা গোগল তা জানে না। তবে বাবা মার সঙ্গে তারকনাথ দত্তের বাড়ি 2-1বার বেড়াতে গিয়েছে। যেমন বিশাল বাড়ি, তেমনি সবই বিশাল, বিশেষ করে খাওয়া। তারকনাথ দত্ত সবাইকে খাওয়াতে ভালোবাসেন, আর নানা রকম খাবারের রান্নার তদারকি তিনি নিজে করেন। তার বাড়িতে রোজই অতিথি অভ্যাগতের ভিড়। গোগল বুঝে নিয়েছে তারকবাবু আসলে ওই বিশাল বাড়িতে খুবই একা। তার একমাত্র মেয়ে গোগলের মায়ের বয়সী হবে। তিনি থাকেন এলাহাবাদে শ্বশুর বাড়িতে, আর তার একমাত্র ছেলে থাকে আমেরিকায়। বাড়িতে আছে একগাদা কাজের মানুষ, দূর সম্পর্কের কয়েকজন মহিলা আত্মীয়া। সেই জন্যেই তিনি মনের মতো মানুষ খুঁজে বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে যান। তাদের সঙ্গে গল্পগুজব করে খাইয়ে দাইয়ে সময় তার ভালোই কাটে। তারকনাথ দত্ত গোগলের বাবার থেকে অনেক বড়। বাবা মা তারকবাবুকে কাকা বলে ডাকেন। তিনি বাবা মাকে নাম ধরে ডাকেন, নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসেন। আর গোগলকে ডাকেন ডিটেকটিভ দাদু বলে। গোগল অনেকবার শুনেছে মধুপুরে তারকনাথ দত্তের বিরাট বাড়ি আর বাগান আছে। সে বাগানের গোলাপের নাকি তুলনা নেই। মধুপুর থেকে প্রচুর গোলাপ কলকাতায়ও আসে। তারকনাথ বাবা মাকে অনেকবার বলেছেন, তোমরা আমার মধুপুরের বাড়িতে এসো, বেরিয়ে এসো, সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখাশোনা রান্না করার লোকজন আছে, খাবে দাবে বেড়াবে ঘুমোবে, আমি খুব খুশি হব। সে নেমন্তন্ন কিছুতেই যাওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত তারকনাথ নিজেই মধুপুরে যাবেন বলে স্থির করলেন, আর বাবা মাকে বললেন, এবার আমার সঙ্গে যেতে হবে, আমার ডিটেকটিভ দাদুও যাবে, আমি কোনো কথা শুনতে চাইনি। যেতে 1 রাত্রি, আসতে 1 রাত্রি, বেশি দিন নয়, 5 দিন ওখানে থাকবো। 5 দিন আমার ডিটেকটিভ দাদুর পড়ানো হলেও ও ঠিক পাস করবে। বাবা মা সেবার আর তার কথা ফেলতে পারেননি। তারকনাথ দত্তর মধুপুরের 52 বিঘা এলাকায় বাড়িটা কেবল বড় না, বাড়ি আর বাগান সব মিলিয়ে যেন একটা নন্দনপুরী। বিরাট বাগানে বোধহয় 1000খানেক গোলাপ গাছ আছে, নানা রকমের গোলাপ। তাছাড়া ঝাউ, পাইন আর ইউক্যালিপটাস গাছ, মাধবী, বেতান, জুঁইয়ের কেয়ারি। দোতলা বাড়িতে যে কতগুলো ঘর আছে গোগল গুনে উঠতে পারেনি। সামনের দিকে ফুলের বাগান, পেছনে ফলের গাছ, আম, জাম, পেয়ারা, আতা। তাছাড়া আছে মস্ত একটা গোয়াল, অনেকগুলো দুধেল গাভী, প্রচুর দুধ হয়, খাবার লোক নেই বলে বিক্রি করে দেওয়া হয়। বাড়ির ভেতর চৌহদ্দির মধ্যে আছে বিরাট একটা ইঁদারা, তার সঙ্গে পাইপ দিয়ে পাম্প সেটে জল তোলার ওপরের ট্যাঙ্কে। ভারী মিষ্টি জল, খেতে ভালো, আর খেলেই হজম হয়ে যায়। সব শোয়ার ঘরের সঙ্গেই বাথরুম। আর খাওয়া রোজই যেন যজ্ঞী বাড়ির রান্না। মাছ, মুরগি, বাগেরি পাখি, ছানা, পায়েস, রসমলাও, যত খুশি খাও। গোগলের এত খাওয়া পছন্দ নয়। প্রথম দিন সকালে পৌঁছে ওর একটুও ঘুম পেল না। বাড়ি, বাগান, ছাদ সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ালো। দুপুরে খাওয়ার পরে গোগল ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মাত্র 1 ঘন্টার জন্যে। উঠে দেখলো বাবা মা অঘরে ঘুমোচ্ছেন। গোগল উঠে পড়ল। তারকনাথ নিচের একটা ঘরে ছিলেন। ও নিচে নেমে তার ঘরে উঁকি দিয়ে দেখল তিনি গড়গড়ায় তামাক টানছেন ইজি চেয়ারে বসে, আর খবরের কাগজ পড়ছেন মনোযোগ দিয়ে। কাজের লোকেদের কোনো সাড়াশব্দ নেই, বোধহয় তারাও এখন ঘুমোচ্ছে। গোগল বাগানে বেরিয়ে এলো। বাগান থেকে বাইরে যাওয়ার বড় গেটটা বন্ধ। একটা ছোট দরজা আছে, লোহার ঘোরানো দরজা। গরু বাছুর ঢুকতে পারে না। গোগল সেই দরজা দিয়ে রাস্তার ধারে এসে দাঁড়ালো। 52 বিঘার লাল কাঁকড় মাটির শক্ত রাস্তা। দুপুরে খাঁ খাঁ করছে। গাছে গাছে পাখিরা ডাকছে, কাঠবেড়ালা হুটোপাটি খেলছে। কখনো উঠে যাচ্ছে বড় বড় গাছের মগডালে, আবার কখনো নেমে আসছে নিচে। ওরা যে কি খুঁটে খুঁটে খাচ্ছে গোগল বুঝতে পারছে না। গোটা রাস্তায় লোক নেই, কেবল একটু দূরে গাছের নিচে ছায়া দাঁড়িয়েছিল একটা টাঙা। ঘোড়াটা মাথা নিচু করে কাঠের পাত্র থেকে মুখ নামিয়ে খাবার খাচ্ছিল। টাঙাওয়ালা শুয়েছিল টাঙার ওপরেই। গোগল ডাইনে বাঁয়ে তাকালো।
দেখলো বাঁদিকের একটা রাস্তা থেকে একটা মোষের গাড়ি বেরিয়ে বড় রাস্তা পেরিয়ে অন্য রাস্তায় ঢুকে গেল। বোঝা গেল গাড়িটা যেদিকে গেল সেদিকে কোনো গ্রাম আছে। গোকুল পায়ে পায়ে সেদিকে গেল। দুপাশেই বাড়ি, আর সব বাড়ির সামনেই বাগান। গোকুল মোড় অবধি গিয়ে দাঁড়ালো। দেখলো মোষের গাড়িটা যেদিকে যাচ্ছে সেদিকটা ঢালু হয়ে নেমে গেছে। খোলা জমিতে গরু মোষ চড়ছে। গোকুল হঠাৎ দেখলো একজন যেন মাটি ফুঁড়ে ওর সামনে এসে দাঁড়ালো। মাথায় বড় বড় কালো চুল, মুখটা কালো গোঁফদাড়িতে ভরা, চোখে চশমা, পাজামার পাঞ্জাবি ময়লা মতো, পায়ে কোলাপটলি চপ্পল। বয়স ঠিক বোঝা যাচ্ছে না, দেখে শুনে ভদ্রলোকই মনে হয়। বাঙালি কি অবাঙালি তা বোঝবার উপায় নেই। ভদ্রলোক চুরোট টানছেন। গোকুল অবাক চোখে ভদ্রলোকের দিকে তাকালো। ভদ্রলোক পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলেন, তারকনাথ দত্তের বাড়িটা কোথায় বলতে পারো খোকা? গোকুল অবাক হয়ে বাড়িটার দিকে হাত তুলে দিয়ে বলল, ওই তো, ওই বিরাট বাগানওয়ালা বড় দোতলা বাড়িটা। আপনি তারকবাবুকে খুঁজছেন? না। ভদ্রলোক গোঁফদাড়ির ফাঁকে হাসলেন। আমি একটি ছেলেকে খুঁজছি। সেই ছেলেটি একবার রাজধানী এক্সপ্রেসে একটা হত্যার ব্যাপারে আমার বন্ধুকে ধরিয়ে দিয়েছিল। খুব ডাকসাইটের ছেলে, নাম গোগোল। শুনেছি সে ওই বাড়িতে উঠেছে। আমি তাকে কিডন্যাপ করব। গোগোল প্রথমে খুব চমকে উঠেছিল, ভয়ও পেয়েছিল। এখন গোঁফ দাঁড়িয়ে আর চশমা পরা লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখে, চোখ বড় করে হেসে উঠল। বলল, আপনি মানে? চুপ চুপ, এই ভদ্রলোক বললেন, একদম আমার নাম নিও না। জানবে এখানে গাছপালারও কান আছে। তবে তুমি ঠিকই ধরেছ, আমি তোমার বন্ধু। গোকুল মনে পড়লে বলল, অশোক ঠাকুর, বিখ্যাত গোয়েন্দা। রাজধানী এক্সপ্রেসের হত্যা আর গোকুলের নাম বলাতেই ও গলার স্বরটা চিনে ফেলেছিল। তারপর কিছু জিজ্ঞেস করার আগেই অশোক ঠাকুর নিচু স্বরে বললেন, তারকনাথ দত্তের বাড়িতে আজ সকালেই তোমরা এসেছো, এ খবর আমি জানি। মধুপুরে কে কখন কবে আসছে সব খবরই আমার জানা। তবে আমি যাকে খুঁজছি তাকে এখনও পাইনি। সে কিন্তু কাছে পিঠেই কোথাও ঘাপটি মেরে আছে। আমার চোখ ফাঁকি দিয়ে পালাতে পারছে না, অথচ আমি ধরতে পারছি না। তোমাকে বলে রাখি, একটু চোখ কান খোলা রেখে চলো। লোকটার বয়স হবে আমার মতোই, তবে বেশ লম্বা আর শক্ত ফর্সা চেহারা। একজোড়া গোঁফ আছে, মাথার চুল ছোট করে ছাঁটা, সঙ্গের বউও আছে। লোকটার নাম অবতার সিং, নামকরা হিরেচুর। গোটা তিনি খুনও করেছে। ভারতের সব রকম ভাষা বলতে পারে। বাংলা বললে তুমি একদম ধরতে পারবে না যে ও বাঙালি নয়। আসলে ও পাঞ্জাবি। আজ পর্যন্ত প্রায় 1 কোটি টাকার হিরে চুরি করেছে। খবরটা দিয়ে রাখলাম, এবার সরে পড়ো। বিকেল হয়ে আসছে না, বাবা মা তোমাকে খুঁজবেন। কথাটা কিন্তু এখন কারোকে বলো না। গোকুল মাথা ঝাঁকিয়ে বাড়ি ফিরে গেল। সত্যি সত্যি বাবা তখন উঠে পড়েছেন। নিচে তারকনাথ দাদুর ঘরে বসে তিনজনেই চা খেতে খেতে গল্প করছেন। গোকুলকে দেখে তারকনাথ বললেন, কোথায় ঘুরে বেড়াচ্ছ ডিটেকটিভ দাদু? এখানে কোনো চোর ডাকাতের সন্ধান পেলে নাকি? গোকুল মাথা নেড়ে বলল, না, আমি বাগানের বাইরে রাস্তাটা দেখছিলাম। শুধু রাস্তাই দেখছিলে? তারকনাথ হেসে বললেন, একটা গোঁফদাড়িওয়ালা লোকের সঙ্গে কথা বলছি না না? গোকুল চমকে উঠল। তারকনাথ হো হো করে হেসে উঠলেন। বাবা মা অবাক চোখে তো গোকুলের দিকে তাকালেন। গোকুল বলল, হ্যাঁ, অবাঙালি এক ভদ্রলোক আমার সঙ্গে যেচে কথা বলছিলেন। আমার নাম, কোথায় কার বাড়িতে উঠেছি, এইসব জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, এখানে যত লোক বেড়াতে আসে সবাই যেচে আলাপ করে, তারকনাথ বললেন। ওই ঘোমদাড়িওয়ালা লোকটা বোধহয় একলা বেড়াতে এসছে, তোমার সঙ্গে একটু কথা বলে নিল। এখানে ওরম হয়। তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আমি কেমন করে ব্যাপারটা জানলাম। গোকুল মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, তুমি যখন নিচে এসে আমার ঘরে উঁকি দিয়ে গেলে তখনই আমি তোমায় দেখেছি। তারকনাথ হেসে বললেন, আমি খবরের কাগজ পড়ছিলাম, কিন্তু চশমার ফাঁক দিয়ে তোমাকে ঠিক দেখে নিয়েছিলাম। তারপরে আমি একজনকে ডেকে বললাম, খোকাবাবু কোথায় যাচ্ছে একটু নজর রেখো। সেই এসে আমাকে খবর দিয়েছে। গোকুল হাসল, হাঁপ ছেড়ে বাঁচল। যাক, গোকুল যে অশোক ঠাকুরের সঙ্গে কথা বলছিল সেটা কেউ বুঝতে পারেনি।
একটি কাজের লোক দেখতে বেশ পালোয়ার মতো ঘরে ঢুকলো। প্লেটের ওপর বসানো এক গ্লাস দুধ ভর্তি তার হাতে, অন্য হাতের প্লেটে মিষ্টি। তারকনাথ বসলেন। বলো তো গোয়েন্দা দাদু, দুধ মিষ্টি খেয়ে মা বাবার সঙ্গে মাছুয়াটারে বেরিয়ে এসো। এখানে তো দেখবার কিছু নেই। মাছুয়াটারে যাবার সময় ছোট্ট একটা নদী পায়ে হেঁটেই পার হতে পারবে। গ্রাম তেমন ভালো লাগবে না। আগামীকাল আমরা পাত্রলের কালীবাড়ি যাব। মা চা খাওয়া শেষ করে বাবাকে জিজ্ঞেস করলেন, তুমি জামা কাপড় বদলাবে তো? বাবা নিজের গায়ের পাঞ্জাবি দেখে তারকনাথের দিকে তাকিয়ে ভেসে বললেন, দরকার কি, এখানে আমার জামা কাপড় কে দেখবে? তুমি বরং বদলে এসো। হ্যাঁ হ্যাঁ, পুরুষদের বেশি সাজগোজ দরকার হয় না, তারকনাথ বললেন। আর যাবে তো মাঠে ঘাটে বেড়াতে, তবে একটা টর্চ লাইট নিয়ে বেরিও। আস্তে আস্তে যদি অন্ধকার হয়ে যায়, অচেনা রাস্তাঘাটে অসুবিধা হবে। তারপর তিনি গোগলের দিকে তাকিয়ে বললেন, কি হলো গোয়েন্দা দাদু, দুধ মিষ্টি খেয়ে নাও। গোগল সেই ভয়টাই পাচ্ছিল। ওই বড় এক গ্লাস দুধ আর মস্ত দুটো সন্দেশ খাওয়ার মতো পেটে জায়গা ছিল না। বলল, আমার এখনো পেট ভরা, এত খেতে পারবো না। যা পারু তাই খাও। তারকনাথ গলগলার নল তুলে নিলেন। গোকুল বাবার দিকে তাকালো। বাবা তখন খবরের কাগজ টেনে নিয়েছেন। মা চলে গেছেন জামাকাপড় বদলাতে। গোকুলের কানে তখন অশোক ঠাকুরের কথাগুলোই বাজছে। আফতার সিং, হিরে চোর, 3টে খুন করেছে। অশোক ঠাকুরের মতো বয়স, লম্বা শক্ত ফর্সা শরীর, গোঁপ আছে, মাথার চুল ছোট করে ছাঁটা। ভাবতে ভাবতে গোকুল দুটো মিষ্টিই খেয়ে ফেলল, এমনকি বড় এক গ্লাস দুধও। তারকনাথ গড়গড়া টানা থামিয়ে হেসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলো তো ভাই গোয়েন্দা দাদু, খাবে না করে সবই খেয়ে ফেললে, কিন্তু দেখে মনে হলো যেন তুমি খেলে না, আর কেউ খেলো। এত কি ভাবছো? গোকুল আবার চমকে উঠল। বেশি মিথ্যে কথা বলতেও লজ্জাও করে। বলল, আমি সেই দাড়িওয়ালা ভদ্রলোকের কথা ভাবছি। ভদ্রলোক যেন কেমন, কোনো অপরাধের গন্ধ টন্ধ পেলে নাকি? তারকনাথ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন। গোকুল লজ্জা পেয়ে হেসে বলল, না তা ভাবিনি, ওকে আমার বেশ মজার লোক মনে হয়েছিল। ওরকম অনেক মজার লোক তুমি মধুপুরে ভ্রমণকারীদের মধ্যে পাবে, তারকনাথ হেসে বললেন। এখন বেড়াতে বেরোলে দেখবে সব ভাঙা শরীর সারাবার জন্যে রাস্তায় বেরিয়েছে। তবে শরীর সারবে কেমন করে, সব বাতিগ্রস্ত লোক। এই সময় মা জামাকাপড় বদলে নিচের ঘরে এলেন, হাতে একটা টর্চ লাইট। বাবা খবরের কাগজ রেখে উঠে দাঁড়ালেন। তারকনাথকে বললেন, তাহলে আমরা একটু ঘুরে আসি? হ্যাঁ হ্যাঁ এসো, তারকনাথ গড়গড়ার নল রেখে বললেন। আমিও একটু বাগানে পায়চারি করব। গোকুল বাবা মার সঙ্গে বেরিয়ে পড়ল। তারকনাথ ভুল বলেননি। দেখা গেল রাস্তায় বেশ কিছু মহিলা পুরুষ ঘুরে বেড়াচ্ছেন। বয়স্ক ভদ্রলোকেরা ছড়ি হাতে, কেউ হনন করে হাঁটছেন, কেউ আস্তে ধীরে। সব রকম বয়সের মহিলা পুরুষকেই দেখা গেল সেজে গুজে দল বেঁধে বেরিয়ে পড়েছেন। গোকুলের মধ্যে ছোটো ছেলেমেয়েরা দৌড়ঝাঁপ করছে, কয়েকটা টাঙাও এদিক ওদিক দৌড়চ্ছে। গোকুল দেখলো ডান দিকের বাড়ির গেট থেকে বেরোচ্ছেন এক বুড়ো ভদ্রলোক। মাথায় সাদা চুল, সাদা গোঁপদাড়ি, খদ্দরের ধুতি পাঞ্জাবি, পায়ে সাদা মোজা, কালো চটি। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে মোটা ছড়ি মাটিতে ঠুকে ঠুকে হাঁটছেন। তারকনাথের পাশের বাড়িটাও বেশ বড়, বাগানও ছোট নয়, কিন্তু বাড়িটা দেখতে পুরনো। বাগানে তেমন ফুল গাছ নেই। এগিয়ে এসে বাবার দিকে তাকিয়ে হেসে দুহাত তুলে নমস্কার করলেন। বাবা অবাক হয়ে দু হাত কপালে ঠেকালেন। ভদ্রলোক ভাঙা ভাঙা হাফ ধরা গলায় জিজ্ঞেস করলেন, শুনলাম তারকবাবু এসেছেন, আপনি বুঝি তারকবাবুর ছেলে? আগে না, বাবা বললেন, আমরা ওর সঙ্গে বেড়াতে এসেছি, আমাদের খুব স্নেহ করেন। ভদ্রলোক কেমন যেন অসভ্যস্তভাবে মাথা ঝাঁকিয়ে বললেন, শুনেছি ওনার মনটা খুব উঁচু, স্নেহপ্রবণ মানুষ, কত বড় লোক, অথচ বোঝা যায় না। আপনি চেনেন বুঝি ওকে? বাবা জিজ্ঞেস করলেন। ভদ্রলোক তেমনি ভাঙা ভাঙা হাঁপ ধরা গলায় বললেন, ওকে কে না চেনে বলুন, আমার সঙ্গে ওর পরিচয় নেই, তবে বাড়িটা যে ওর তা জানি। আমি প্রত্যেক বছরই একবার মধুপুরে বেড়াতে আসি, এই পাশের বাড়িতেই উঠি, আমার বাড়ির বন্ধুর বাড়ি। তারকবাবুর বাড়ির দরজায় থেকে ভাবলাম আপনি বোধহয় ছেলে হবেন। আর ভদ্রলোক মা আর গুগলের দিকে তাকিয়ে বললেন, ইনি বোধহয় বৌমার নাতি হবে। তা একরকম তো তাই,
বেড়াতে বেরোচ্ছেন? মা বললেন, হ্যাঁ, আমরা নদী পেরিয়ে মাছুয়াটার গাঁয়ের দিকে যাব। বাহ বাহ, খুব ভালো কথা, ভদ্রলোক বললেন। বেরিয়ে আসুন, আমারও যেতে ইচ্ছে করে, কিন্তু শরীরে কুলোয় না। একে খোঁড়া মানুষ, এদিকে হাঁপ, দুটো স্ট্রোক হয়ে গেছে। তো এখানে এলে একটু ভালো থাকি। আচ্ছা, আবার পরে দেখা হবে। ভদ্রলোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চললেন, দাঁড়ালেন গিয়ে আরেকজন বৃদ্ধ মানুষের সামনে। বাবা বললেন, এইসব বুড়ো মানুষদের দেখলে কষ্ট হয়। ছেলে মেয়েদের সঙ্গে হয়তো সম্পর্ক নেই, একলা ঘুরে বেড়াচ্ছেন, যাকে পাচ্ছেন তার সঙ্গে একটু কথা বলে নিচ্ছেন। সত্যি অসহায়। কিন্তু কথা হচ্ছে, আমি তো মাছুয়াটারে যাওয়ার রাস্তা চিনি নে। আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি, পেছন থেকে একজন বলে উঠল। বাবু আমাকে পাঠিয়েছেন। দেখা গেল তারকনাথ দাদুরই বাড়ির একজন কাজের লোক। গোগলরা সেই লোকটির সঙ্গে হাঁটতে লাগলো, কিন্তু ওর নজর রাস্তার সব লোকের দিকে। ও অবতার সিং হিরেচরকে খুঁজছে। কালো চুল দাড়ি গোপাল অশোক ঠাকুরকে চোখে পড়ছে না। নদীটা সত্যি ছোট, প্রায় চওড়া একটা নালার মতো। গরু মোষের গাড়ি আর মানুষ পায়ে হেঁটে অনায়াসে পের হয়ে যাচ্ছে। দলে দলে সাঁওতাল মেয়ে পুরুষরা চলছে। বাবা বললেন, বিহারের মধ্যে হলেও এই জায়গাটা আসলে সাঁওতাল পায়খানা। পেরিয়ে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গোকুলের প্রথমে মনে হলো, অশোক ঠাকুর কোথায় কোন বাড়িতে উঠেছেন তা জানা হয়নি। ও ইচ্ছে করলেও তার দেখা পাবে না। গোকুল অবতার সিংয়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম ভাঙল ভোরবেলা। মা ওর শিয়রের কাছে একটা পাতলা হাত কাটা উলের সোয়েটার রেখে দিয়েছেন। এ সময় এখানে সাবধানে না থাকলে হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। গোকুল গায়ে সোয়েটার ছাপিয়ে আগে টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল। মা জেগেই ছিলেন, বাবা অন্য খাটে তখনও ঘুমোচ্ছেন। গোকুল বলল, মা, আমি একটু নিচে বেড়াতে যাই। যাও, মা বললেন, বেশি দূরে কোথাও যেও না। গোকুল নিচে নেমে দেখল তারকনাথ বাগানে পায়চারি করছেন, তার গায়ে মাথায় চাদর জড়ানো। গোকুলকে দেখলেন, বললেন, গুড মর্নিং গোয়েন্দা দাদু। গুড মর্নিং, গোকুল বলল। তারকনাথের দিকে এগিয়ে গেল। তিনি বললেন, দেখো, গোলাপ ফুলগুলোর গায়ে কি সুন্দর শিশির জমেছে। এসব দেখতে আমারও খুব ভালো লাগে। গোকুলেরও ভালো লাগলো। একজন মালি কাঁচি দিয়ে গোলাপ ফুল তুলছিল। তারকনাথ জিজ্ঞেস করলেন, তুমি আমাদের পেছনের বাগান আর গোয়াল দেখেছ? না। তাহলে চলো যাই, দেখবে কেমন দুধ দেওয়া হচ্ছে। গোকুল তারকনাথের সঙ্গে বাড়ির পেছনের ফলের বাগানে গেল। ওটা পূব দিক। পেছনের পাঁচিল ঘেঁষে বড় আর পরিচ্ছন্ন গোয়ালঘর। বড় বড় বাগলপুরি সুরাটি গাভী। দুজন লোক দুধ দুইছিল। আরও দুজন লোক গোয়াল পরিষ্কার করছিল। বাছুরগুলো গাছের সঙ্গে বাঁধা। গোকুল দেখলো মস্ত বড় একটা টিনের পাত্রে দুধ ঢেলে রাখা হচ্ছে। তারকনাথ বাছুরগুলোর গায়ে হাত দিয়ে আদর করতে লাগলেন। গোকুলও বাছুরগুলোকে আদর করলো। বাগান ঘিরে রাখা পাঁচিল খুব উঁচু নয়। ও দেখলো উত্তর দিকের বাড়ির পেছনে ফলের বাগান আর কয়েকটা গরু বাঁধা রয়েছে। গোকুল সেই বৃদ্ধ ভদ্রলোকের কথা বলল। তারকনাথ সেই বাড়িটার দিকে তাকিয়ে বললেন, কে জানে কে এসেছে। বাড়ির মালিকের নাম আশুতোষ চক্রবর্তী। শুনেছিলাম ভদ্রলোক নাকি বাড়িটা বিক্রি করে দিতে চান। হবে হয়তো আশুতোষবাবুর কোনো বন্ধু বেড়াতে এসছে। কিন্তু কেয়ারটেকার হিসেবে যে লোকটা রেখেছেন সেটা একটা আস্ত শয়তান, নাম বেচনলাল। ও একবার আমার দুটো ভালো গাই চুরি করে বেশ কয়েকদিন লুকিয়ে রেখেছিল। মতলব ছিল দূরে কোথাও গিয়ে বেশি দামে বিক্রি করে দেবে। তার আগেই ধরা পড়ে গেছিল। ব্যাটাটাকে পুলিশে দিতাম, কিন্তু হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। তারপরেও অনেকবার বাগানের গোলাপ চুরি করে বিক্রি করে দিয়েছে। ধরা পড়ে আমার লোকেদের হাতে বেশ উত্তম মধ্যম খেয়েছে। ওকে কিছু বিশ্বাস নেই। আশুবাবু তার বাড়িটা তেমন দেখাশোনা করতে পারেন না। শুনি বেচনলাল নাকি লুকিয়ে বাড়ি ভাড়া দেয়। তা ওকে এখানকার লোকে কিছু বলে না? গোকুল জিজ্ঞেস করল। তারকনাথ বললেন, এইখানে সেরকম লোক কে আর আছে? বেশিরভাগ বাড়ির মালিক তো বাইরে থাকে, ছুটি ছাটায় বেড়াতে আসে। এমনিতে যারা থাকে তারা বেচনকে ভয় পায়। গোকুল হাঁটতে হাঁটতে উত্তরে পাঁচিলের দিকে গেল।
কিন্তু কাছে গিয়েও ও পাঁচিলের ওপাশে কিছু দেখতে পেল না, শুধু শুনতে পেল কারা কথাবার্তা বলছে হিন্দুতে। তারকনাথ ডাকলেন, এসো গোরন্দা দাদু, ওইসব ছিঁচকে চোরেদের দেখে কোনো লাভ নেই। তোমার মুখ ধোয়া হয়ে গেছে? হ্যাঁ। তাহলে একটু পরে এক গ্লাস দুধ খেয়ে নাও, তারকনাথ বললেন। তারপরে জলখাবার হলে খেয়ে আমরা পাত্রলে বেরিয়ে পড়ব। একটা বড় ভালো টাঙ্গা আনতে বলে দিয়েছি। গোকুল তারকনাথের সঙ্গে পিছনের দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। তারকনাথ ভেতরে ঢুকে নিজের ঘরের দিকে গেলেন। বললেন, আমি মুখ ধুয়ে দাড়িটা কামিয়ে নিই, দেখো তোমার বাবা মা কি করছেন। গোকুল উত্তলায় উঠে ঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। ওপরের সিঁড়িটার দিকে তাকিয়ে ছাদটা দেখতে ইচ্ছে হলো। ও সিঁড়ি ভেঙে উঠে দেখলো ছাদের দরজায় দুটো বড় বড় শালকাঠের হুড়কো আঁটা আছে। খুলতে বেশ বেগ হলো। বিশাল ছাদ, বল খেলা যায়। গোকুল বাড়ির সামনের দিকে চলে গেল। বাগানে মালি কাজ করছে, রাস্তায় কয়েকজন লোক চলাফেরা করছে। ও উত্তর দিকে সরে গেল। সবেমাত্র রোদ উঠতে আরম্ভ করেছে। গোকুল আলসের ধারে দাঁড়িয়ে পাশের বাড়ির উঠান দেখতে পেল। ভেতরে উঠানে এক কোণে ইদারা, মাঝেখানে খাটিয়ার উপর বসে আছে একজন লোক আর একজন স্ত্রীলোক। দুজনে কথা বলছে। দুজনের কেউই গোকুলকে দেখতে পাচ্ছে না। লোকটি ফর্সা, শক্ত চেহারা, খালি গায়ে, কাঁধের ওপর একটা তেওয়ালে, মাথার চুলও ছোট করে ছাঁটা, গোঁফ নেই। স্ত্রীলোকটির মাথায় ঘোমটাও নেই। বয়সও খুব বেশি নয়। রঙিন শাড়ি আর জামা গায়ে, দুপাশে দুটো বেনি ঝুলছে। দুজনেই হাসতে হাসতে কথা বলছিল। গোকুল আরও একটু পূবে সরে গেল। আলসের মাঝে গোল গোল ফাঁক ছিল। বসে পড়ে সেই ফাঁক দিয়ে লোকটার মুখের দিকে ভালো করে তাকালো। আশ্চর্য, লোকটাকে কেমন চেনা চেনা লাগছে, অথচ কখনো দেখেছে বলে মনে করতে পারছে না। চোখ, নাক, কপাল দেখে মনে হচ্ছে আগে কোথাও লোকটাকে দেখেছে, অথচ কিছুতেই মনে করতে পারছে না। গোকুল দরজায় হুড়কো লাগিয়ে নেমে এলো। মা বললেন, গোকুল, তোমার দুধ এসে গেছে, খেয়ে নিয়ে একবারে চান করে নাও। পাত্রল থেকে ফিরতে অনেক বেলা হয়ে যাবে। রোদ থেকে ফিরে তখন আর চান করতে হবে না, আমরাও চান করে নেব। গোকুল তাই করলো। বৈকালে গোকুল দেখলো বাবা মার কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে নেই। ওবেলা পাত্রলের কালীবাড়ি ওর তেমন ভালো লাগেনি। সেরকম সুন্দর কিছু মন্দির নয়, একটা পুরনো বাড়ি, উঠোন, থামগুলোও খুব সাধারণ। কালী মূর্তি আছে একটা ঘরের মধ্যে, তারকনাথ পুজো দিয়েছেন। ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুম। গোকুল বলল, আমি বাইরের রাস্তায় বেরিয়ে আসি। বেশি দূরে কোথাও যেও না, মা বললেন। আমরা টাঙ্গা নিয়ে শহরের দিকে যেতে পারি, তোমাকে যেন খুঁজতে না হয়। গোকুল মাথা ঝাঁকিয়ে নেমে গেল। তারকনাথ তখনও ঘরের মধ্যে গড়গড়া টানছেন, খবরের কাগজ পড়ছেন। গোকুল বাগানের ছোট দরজা দিয়ে বেরিয়ে এলো। লোকজন সব রাস্তায় বেরিয়ে পড়েছে। ভদ্রলোক কোন দিকে যাবে ভাবছে। এমন সময় গতকালে সেই বৃদ্ধ ভদ্রলোক হাতের মোটা ছড়ি ঠুকে ঠুকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলেন। মাথার সাদা চুল, সাদা গোঁফদাড়ি, খদ্দরের ধুতি পাঞ্জাবি, পায়ে সাদা মোজা, কালো চটি। গোকুলকে একবার দেখে ডাইনে বাঁয়ে দেখলেন, তারপর দক্ষিণ দিকে খুঁড়িয়ে হাঁটতে লাগলেন। গোকুলের মনটা চমকে উঠল। এই লোকটার মুখ কি ও সকালে ছাদ থেকে দেখেছিল? সেই ঠিক সেই টিয়ে পাখির মতো নাক, কালো ছোট চুল, চোখ, চওড়া কপাল। কিন্তু সে লোক তো জওয়ান, তার মাথায় তো কালো চুল ছিল। এ তো সাদা চুল, গোঁফ দাড়ি, খোঁড়া বুড়ো মানুষ, কিন্তু নাক, চোখ, কপাল একরকম। তাছাড়া বুড়ো মানুষের কপালে কোনো ভাঁজ নেই। গোকুল মনে মনে উত্তেজিত হলো। কিন্তু অশোক ঠাকুরকে লোকটার কথা বলতে পারলে ভালো হতো। কিন্তু তাকেই বা গোকুল কোথায় খুঁজে পাবে? উনি তো বলেননি কোথায় কোন বাড়িতে থাকেন। গোকুল সে বৃদ্ধের পেছন পেছন হাঁটতে লাগলো। খানিকটা গিয়ে বুড়ো ভদ্রলোক আর একজন বুড়ো ভদ্রলোককে দেখে তার দিকে খুঁড়িয়ে এগিয়ে গেলেন। হিন্দিতে বললেন, নমস্তে ব্যানার্জি বাবু, তবিয়ত कैसे बताइए। আজ ভদ্রলোক হিন্দিতে কথা বলছেন। গোকুল থামলো না, হাঁটতে লাগলো। মাছুয়াটারের রাস্তার দিকে মোড়ে এসে থামলো। নানা দিক থেকে গরু, মোষ, ধুলো উড়িয়ে ছোট নদীর রাস্তায় চলছে। হঠাৎ কোন দিক থেকে কালো গোঁফদাড়ি, লম্বা চুলওয়ালা অশোক ঠাকুর এসে হাজির হলেন। বললেন, কী খবর গোকুল, আজ পাত্রালে কেমন বেরিয়ে এলে? ভালো লাগেনি, গোকুল উত্তেজিত স্বরে বলল। আমি আপনাকেই খুঁজছি। আমাদের বাড়ির উত্তর দিকের বাড়িতে একজনকে আজ সকালে দেখলাম। সে একটি মেয়ের সঙ্গে কথা বলছিল। এবেলা সেই বাড়ি থেকে একজন বুড়ো ভদ্রলোক বেরিয়ে এলেন। মনে হলো সাদা চুল, গোঁফদাড়ির মধ্যে সেই লোকটার মুখ।
কালো বুড়ো লোকটিকে দেখেছিলাম, খুঁড়িয়ে হাঁটেন, হাঁপদারা গলায় কথা বলেন। কালো চোপদারি চশমার মধ্যেও অশোক ঠাকুর উত্তেজিত হলেন, কিন্তু সাবধানে নিচু চড়ে জিজ্ঞেস করলেন, সেই বুড়ো কোন দিকে গেছে? গোকুল পিছন ফিরে দেখে বলল, ওই যে দেখছেন দুজন বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে সাদা চুল দাড়ি গোঁফ চশমা পরা লোকটিকে আমার সন্দেহ হয়েছে। ঠিক আছে গোকুল, তুমি বাড়ির দিকে যাও, অশোক ঠাকুর নিচু স্বরে বললেন। আমি অন্যদিকে যাচ্ছি, কিন্তু ওর উপর নজর রাখছি। গোকুল আবার পিছন ফিরে বাড়ির দিকে চলল। পরদিন ভোরবেলা ঘুম ভাঙতেই গোকুল বাইরে গোলমালটা শুনতে পেল। বাবা মা কেউ ঘরে নেই। গোকুল সিগারেট থেকে সোয়েটারটা গায়ে চাপিয়ে নিচে নেমে এলো। তারকনাথও ঘরে নেই, দেখা গেল সবাই বাগানে। ও বাগানে গিয়ে দেখলো উত্তর দিকের পাশের বাড়িটা চারদিক থেকে পুলিশ ঘিরে ধরেছে। 3-4টে পুলিশের ভ্যান রাস্তায়। বাড়ির ভেতর বাগানেও রিভলভার হাতে পুলিশ ঢুকে পেরেছে। একজন অফিসার চিৎকার করে বলছেন, আফতার সিং, বেরিয়ে এসো, ধরা দাও, আমরা তোমার হদিশ পেয়েছি, গুলি চালাবার চেষ্টা করো না। ভেতর থেকে কোনো জবাব এলো না, কিন্তু দুম করে একটা গুলির শব্দ হলো। অফিসার মাটিতে বসে পড়লেন, সঙ্গে সঙ্গে 3টি রাইফেল গর্জে উঠল। বাড়ির বন্ধ দরজা জানলা লক্ষ্য করে পুলিশ ঘুরি চলল। আরও কয়েকজন পুলিশ বন্দুক হাতে এবার বাগাল পেরিয়ে বাড়িটাকে ঘিরে ধরে গুলি চালাতে লাগলো। তারকনাথ বললেন, নিশ্চয়ই বেচনলালটা কোনো ডাকাতি করেছেন। না, হিরেচোর অবতার সিং ও বাড়িতে লুকিয়ে আছে, গোকুল উত্তেজিত হয়ে বলে ফেলল। সবাই গোকুলের দিকে অবাক চোখে তাকালেন। তারকনাথ জিজ্ঞেস করলেন, গোয়েন্দা দাদু, তুমি এ খবর কোথা থেকে পেলে? গোকুল বিব্রত হয়ে চুপ করে রইল। এই সময় উত্তর দিকের বাড়ির সামনের দরজা খুলে গেল। দেখা গেল খালি গা, ফর্সা জোয়ান, মাথায় কালো চুল একজন বেরিয়ে আসছে। তার পেছনে অশোক ঠাকুর রিভলভার হাতে। লোকটার পিঠে রিভলভারের নল ঠেকিয়ে রেখেছেন। এখন তার মুখে কালো গোঁফদাড়ি নেই। গোকুল বলে উঠল, ওই তো অশোক ঠাকুর অবতার সিংকে রিভলভার ঠেকিয়ে বের করে আনছেন। তারকনাথ, বাবা মা কেউ একটাও কথা বলতে পারছেন না। তারা সব ঘটনা দেখছেন। পুলিশ অফিসার ছুটে গিয়ে অবতার সিংয়ের 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিলেন। একজন একটা কোমরে মোটা দড়ি বেঁধে ফেলল। চারিদিকে বন্দুক তাক করা সিপাই। বাইরে রাস্তায় বিস্তর লোকজন জমে গেছে। অবতার সিংকে একটা ভ্যানে তোলা হলো। সেই সঙ্গে বেচনলাল আর সেই মেয়েটিকেও গ্রেপ্তার করে গাড়িতে তোলা হলো। তারপর সবাইকে অবাক করে দিয়ে অশোক ঠাকুর আর পুলিশ অফিসার তারকনাথের বাড়িতে ঢুকলেন। অশোক ঠাকুর প্রথমে গোকুলের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, গোকুল, তুমি ঠিকই দেখেছিলে, অথচ লোকটাকে আমি কদিন ধরে দেখছি, কিচ্ছুই ধরতে পারিনি। তুমি না বললে হিরেচোর অবতার সিং ধরা পড়তো না। বলে পুলিশ অফিসারকে বললেন, মিস্টার চোপড়া, এই সেই গোকুল যে আমাকে গতকাল বিকেলে অবতার সিংয়ের হদিশ দিয়েছিল। মিস্টার চোপড়া গোকুলের সঙ্গে করমর্দন করে ওর গাল টিপে দিয়ে বললেন, সত্যি গোকুল, তোমার নজর ইজল পাখির চেয়েও চোখা। তারকনাথ এতক্ষণে মুখ খুললেন, ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি নে, দয়া করে আপনারা আমার বাড়ির ভেতরে আসুন, গোয়েন্দা দাদুর কেরামতিটা শুনুন। তা একরকম ভোজবাজিও বলতে পারেন, অশোক ঠাকুর বললেন। চলুন, আপনার বাড়ির টাটকা দুধ খেতে খেতে সব ঘটনা বলি। তারকনাথের ঘরে বসে অশোক ঠাকুর দুধ আর মিষ্টি খেতে খেতে সব ঘটনা বললেন। বাকিরা সবাই হতবাক হয়ে শুনল। তারকনাথ গোকুলকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, সাবাস গোয়েন্দা দাদু, তুমি সত্যিই ভোজবাজি করে দেখিয়েছ। গোঁফ দাড়িওয়ালা একটা খোঁড়া বুড়োর ভেতর থেকে বের করে নিয়ে এলে হিরেচোর অবতার সিংকে, তোমার কোনো তুলনা নেই। বাবা মাও হাসছিলেন, কারণ ওরা দেখলেন গোকুল নিজে কোনো বিপদে পড়েনি। অশোক ঠাকুর বললেন, গোকুল, তোমার একটা পুরস্কার বাকি রইল, আজ চলি, পরে দেখা হবে। অফিসার গোকুলকে আবার আদর করে বেরিয়ে গেলেন। তারকনাথ গোকুলকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, এবার তোমার মুখ থেকে আলাদা করে ঘটনাটা শুনবো। আমিও তোমাকে পুরস্কার দেব, কারণ তুমি ছিঁচকে বেচনলালটাকেও ধরিয়ে দিতে পেরেছ। গোকুল বলল, তবে দাদু, আপনি যদি বেচনলালের কথা না বলতেন, আমি অবতার সিংকে সন্দেহ করতেন না। আপনি যে বললেন বেচনলাল লোকটা আস্ত শয়তান, আমি ভাবলাম আস্ত শয়তানের কাছেই আর এক শয়তান থাকতে পারে। তারকনাথ গোকুলের পিঠ চাপড়ে দিয়ে বললেন, তাহলে আমি তোমাকে একটা ক্লু দিয়েছি, হ্যাঁ? বাবা মা হেসে উঠলেন। রহস্য গল্প চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটি
সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি লাইক এবং শেয়ার করুন।